হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 20। এই প্র্যাকটিস সেটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2019-এর প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনগুলো দেওয়া আছে। শুধু অঙ্ক কোশ্চেনগুলো দেওয়া আছে 30টা প্রশ্ন। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 - 1/3, 1 - 1/3, তারপরে 1 - 1/4, 1 - 1/5, এইভাবে চলতে চলতে এক শেষে শুধু আমি একটা লিখলাম, এত কিছু লাগবে না। 1 - 1/100 এর মান বের করতে হবে, তাই তো? প্রথমেটা কত হবে দেখো, এর নিচে তো 3ই হবে। কোনাকুনি গুণ করে উপরেরটা বিয়োগ করো। 3 অক্ষে 3, এই কোনাকুনি গুণ করো। দেখো 3 অক্ষে 3, তার থেকে এক এই উপরের একটা বিয়োগ করো। 3 অক্ষে 3, এক বাদ দিলে হয় 2 গুণ এই জায়গায় করো, নিচে হবে 4। 4 অক্ষে 4, কোনাকুনি গুণ করলে কত হয়? 4 অক্ষে 4, তার থেকে এক বাদ দিলে হয় 3। আর লাগবে না, এগুলো করতে হবে না, শুধু শেষেরটা করব। শেষেরটা কত হবে? প্রথমে 2টা করতে হবে আর শেষের একটা করতেই হবে, তাহলেই হয়ে যাবে। মধ্যেগুলো না করলেও চলবে। প্রথমে 2টা আর শেষের একটা। নিচে হবে 100, উপরে কত হবে? 100 আর 1 গুণ করো। 100 অক্ষে 100, তার থেকে এক বাদ দাও। 100 থেকে এক বাদ দিলে কত হবে? 99। হয়ে গেল। এটুকু নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। এবার দেখো, প্রথম যে 2টা আছে, 2টার মধ্যে তুমি কাটাকাটি করবে। কোন সংখ্যা সেম আছে কাটা। দেখো 2 এর সঙ্গে তুমি 4 কাটতে পারবে না, কারণ কি? সেম সংখ্যা নেই। প্রথম 2টার মধ্যে সেম সংখ্যা দেখবে, এই সেম সংখ্যা কেটে দেবে। যেমন দেখো, এই জায়গা 3, এই জায়গা 3 আমি কাটলাম। 2 এর সঙ্গে কিন্তু আমি 4 কাটবো না, কারণ সেম নেই। যা সেম থাকবে না আমি কাটবো না, শুধু যেগুলো সেম থাকবে আমি সেগুলো কাটবো। 3 এর সঙ্গে 3 কাটলাম। এবার ভাবো, প্রথমে আমার কি পড়ে রইলো? প্রথমে এটা লক্ষ্য করো, শুধু প্রথমে এটা লক্ষ্য করবে। প্রথমে উপরে আর নিচে, উপরে ছিল 2, নিচে ছিল 3, তাহলে কি পড়ে রইল কাটার পরে? নিচে তো 3 কেটে দিলাম, তাহলে উপরেরটা পড়ে রইল 2। এবার এই জায়গা থেকে যদি আমি উপরেরটা নেই, যদি আমি প্রথম থেকে উপরেরটা নেই, তবে আমি শেষ থেকে নেব কোনটা? নিচেরটা। মানে প্রথম থেকে আমি যেই সংখ্যাটা থাকবে, প্রথম যে মনে করো ভগ্নাংশটা ছিল, প্রথম ভগ্নাংশ থেকে যেই সংখ্যাটা থাকবে, শেষের ভগ্নাংশ থেকে উল্টো সংখ্যা নিতে হবে। মানে যদি আমি প্রথম ভগ্নাংশের নিচেরটা তো কাটাই গেছে 3, রইল কোনটা? উপরেরটা। উপরের সংখ্যা রইল 2। এবার প্রথম ভগ্নাংশের যদি উপরের সংখ্যা নেই, তবে শেষ ভগ্নাংশের আমি নিচের সংখ্যা নেব। যদি আমি প্রথম ভগ্নাংশের উপরের সংখ্যা নেই, শেষ ভগ্নাংশের আমি নিচের সংখ্যা নেব। প্রথম ভগ্নাংশে যদি আমি লব নেই, এটা আমি হর নেব। যাই প্রথমে উপরে কত ছিল? উপরে নিলাম 2, আর এই জায়গা থেকে আমি নিচ থেকে নিলাম কত? নিচ থেকে নিলাম আমি 100। উপর থেকে 2 নিলাম, তাই উপরে 2 লিখলাম। নিচের থেকে 100 নিলাম, তাই নিচে 100 লিখলাম। আচ্ছা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। যারা বুঝতে না পারলে, এই টাইপের অঙ্ক একটা ফুল ভিডিও আগের দেওয়া আছে, পুরোনো ভিডিও, তো তোমরা গিয়ে দেখে নিতে পারো। কাটলাম, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে হবে 50, সমান সমান 1/50। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট। এক্স ও ওয়াই এর বর্তমান বয়স অনুপাত 3:4। 5 বছর পূর্বে অনুপাত ছিল এত, ওয়াই এর বর্তমান বয়স কত? দেখো, এক্স আর ওয়াই, দুই রকম বয়স দেওয়া আছে। বুঝলাম, গোল করলাম। গোল করার কারণ কি দেখো, বুঝতে পারবে। একটা দেওয়া ছিল বর্তমান, একটা অনুপাত দেখো কার কার দেওয়া ছিল। একটা বর্তমান বয়স অনুপাত দেওয়া ছিল, আর একটা 5 বছর পূর্বের অনুপাত দেওয়া ছিল। তাহলে এটা হবে বর্তমান বয়স, এটা বর্তমান বয়স। আর এই যে আমি এই জায়গায় লিখবো 5 বছর আগের বয়স। দেখো এবার শুনো, বর্তমানের অনুপাত কত দেওয়া ছিল? 3:4। আমি 3:4 কে কি লিখবো? 3x বা 3f করে, যাই হোক 3x আর 4x, 3:4। এটা বর্তমানের। আবার 5 বছর পূর্বে দেওয়া ছিল কত? 5:7। তাহলে 5 বছর আগে ছিল কত? 5:7। এবার দেখো, তুমি যদি বর্তমান থেকে 5 বছর আগে যেতে চাও, তোমাকে কি করতে হবে? তুমি যদি বর্তমান থেকে 5 বছর আগে যেতে চাও, মানে বর্তমানে ধরো 2024 সাল, তুমি 2024 সাল থেকে তুমি 5 বছর আগে মানে 2019 সালে যাবে। বর্তমান মানে 2024,
তুমি 2024 থেকে 2019 সালে যাবে, তোমাকে কি করতে হবে? 5 বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তো এই জায়গায় আমি 5 বিয়োগ করব, এই জায়গায় আমি 5 বিয়োগ করব, সমাধান করলে হয়ে যাবে। শর্টে সমাধান করব আমি। দেখো এই কোণা গুণ করো, কয়টা কত হয়? 4 আর 5, 4 5 20x। এই কোণা গুণ করো, 3 7 21x। এই কোণা গুণ করলে হয় 4 5 20x, এই কোণা গুণে 3 7 21x। তাহলে 20x আর 21x, কত x এর গ্যাপ? একটা x এর গ্যাপ। x সমান সমান, এবার এটাকে গুণ করো আর এটাকে গুণ করো। 5 5 25, এদিকে হয় 5 5 25, 5 7 35। এই কোণাকুনি 5 5 25, এই কোণাকুনি 5 7 35। কতর গ্যাপ? 25 আর 35, 10 এর গ্যাপ। x এর ভ্যালু আসলো কত? 10। তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে y এর বর্তমান বয়স। এই y, এই যে y ছিল, তাই তো y নিচেরটা, এটাই তো বর্তমান বয়স। তাহলে y এর বর্তমান বয়স কত? y এর বর্তমান বয়স 4x। y এর বর্তমান বয়স কত? 4x, তাই তো? তাহলে 4x মানে কত? x যদি 10 হয়, 4x মানে হবে 40 বছর। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 40 বছর। নেক্সট দেখো, 1728 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশন টেস্ট করে করতে পারো। যদি অপশন টেস্ট না করতে চাও, তবে অন্যভাবে তোমাদের করতে হবে। যেমন দেখাচ্ছি তোমাদের বেস্ট প্রসেস অপশন টেস্ট। যদি অপশন টেস্ট করতে সমস্যা হয়, তবে অন্য একটা প্রসেস দেখাচ্ছি। দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমরা জানো, তারা অবশ্যই নিয়মটা বুঝতে পারবে। আর যারা না জানো, তারা অবশ্যই পুরোনো ভিডিও দেখে নিতে পারো। ভাগ পদ্ধতিতে বর্গমূল সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। আমি প্রথমে 1728 লিখলাম। লেখার পরে পিছন থেকে 2 ঘর করে দাগ দিতে হয়। পিছন থেকে 2 ঘর দাগ দিলাম, বা পিছন থেকে জোড়া করলাম। ভাগ পদ্ধতিতে বর্গমূল করতেছি আমি। কি করতেছি? ভাগ পদ্ধতিতে বর্গমূল। এবার 17 কত লিখবো এই জায়গায়? 4। আর যদি আমি এই জায়গায় 4 লিখি, 4 4 16। 17 এই জায়গায় যা লিখবো এই জায়গায় সেম লিখতে হবে আমাকে। 4 4 16। যদি আমি 5 5 লিখতাম, তবে 5 5 25 হয়ে যেত, যা 17 থেকে বড় হবে না। 16 লিখলাম, বাকি বিয়োগ করলে থাকবে 1। এবার নামালাম কোথায়? কত? 28। এবার 4 এর ডাবল লিখতে হবে আমাকে এই জায়গায়। 4 এর ডাবল কত হবে? 4 এর ডাবল 8। এবার এই জায়গায় কোনো সংখ্যা লিখবো, আবার এই জায়গায় সেম সংখ্যা লিখবো, যাতে গুণ করে 128 হয়। এবার দেখো, তোমাকে বলতে হবে 1728 এর সাথে কত যোগ করলে কত যোগ করতে হবে। তার মানে যে সংখ্যাটা হবে, যদি সাপোজ আমি মনে করো 1 লিখি, যদি আমি এই জায়গায় 1 লিখি, তাহলে এই জায়গায় আমি 1 লিখবো। 81 কে 81 হবে, এই জায়গায় 81 হবে, তাই তো? 81 কে 81 হবে। যদি 81 হয়, বিয়োগ করলে কিছু একটা আসবে, 19। এদিকে আসবে 7, এদিকে আসবে 4, 47 আসবে। এই 1 এর জায়গায় 1 আসবে, তাই তো? এবার দেখো, এই যে 41 এর যে স্কয়ার আসলো, দেখো 41 এর স্কয়ার করার পরেও 47 আরো বেশি থাকবে। এর মানে কি? যদি তুমি 1728 থেকে 47 তুমি ধরো, বিয়োগফল কত থাকলো? সবার শেষে তোমার মনে করো ভাগ ঠাগ করার পরে ভাগফল কত থাকলো? 47। তার মানে কি? তুমি যদি 1728 থেকে 47 কম লিখতে, মানে 1728 থেকে তুমি যদি 47 বিয়োগ করতে, তবে সেটা 41 এর স্কয়ার আসতো। যদি উত্তরে চাইতো যে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, যদি উত্তরে চাইতো কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এটাই তোমার উত্তরে যেত কত? 47। কারণ 47 আমার সবকিছু করার পরে 47 বেশি হচ্ছে, তাই তো? 47 যদি বিয়োগ করে দিতাম, 1728 থেকে যদি আমি 47 বিয়োগ করে দিতাম, তবে এটা মিলে যেত, মানে ভাগশেষ থাকতো না। তার মানে কি? পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু এই জায়গায় চেয়েছে কি যোগ করলে কত যোগ করতে হবে, তার জন্য এইভাবে তো হবে না। এবার কি করবো দেখো, এমন আমি সংখ্যা লিখবো যাতে গুণ করে 128 থেকে সামান্য বেশি হয়। তার মানে কি? যদি আমি এই জায়গায় 1 লিখতাম, এই জায়গায় যদি 1 লিখতাম, তাহলে 81 আর 1 গুণ করলে 81 হতো, কম হতো। কিন্তু যদি আমি এই জায়গায় 1 সরি কিন্তু যদি আমি এই জায়গায় 1 না লিখে যদি 2 লিখি, তাহলে 82 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 164। দেখো এর থেকে বড় হয়, আমি লিখবো কত? 2। এই 82 আর 2 গুণ করলে কত হবে? 164, তাই তো? তার মানে আমার কাছে লেখা আছে 128, কিন্তু হতে হতো কত? 164। মানে কত কত আরো বেশি হতে হতো, তাই তো? দেখো, আমি বিয়োগ ঠিক করে এই জায়গায় পেয়েছি 128, কিন্তু আমার লাগতো কত? আমার লাগতো 164, মানে কিছু কম লেখা আছে। তাহলে আমার কত বেশি লিখতে হতো? আর আমি গ্যাপটা বের করবো, কত বেশি লিখতে হতো? 128 থেকে 64 গ্যাপ বের করো। 28 30 34 36 এর গ্যাপ। কত গ্যাপ? 36 এর গ্যাপ।
তার মানে কি 128 লেখা আছে, যদি আরো 36 বেশি লেখা থাকতো, যদি 128 না লিখে যদি আমি আরো 36 বেশি লিখতাম মানে 164 লিখতাম, তাহলে আমার এই অঙ্কটা মিলে যেত, মানে ভাগশেষ আর কিছু থাকতো না, তাই তো? তাহলে আমাকে কত যোগ করতে হবে? আমাকে 36 যোগ করতে হবে। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। আশা করি একটু একটু বুঝতে পারলে। পরে কোনো সেটে একদম ডিটেলসে বুঝিয়ে দিবনি, সেটে বলতে এই টাইপের কোনো একটা সেট আনবনি। যাই হোক, এখন আপাতত এইটুকুই বোঝো। পরের অঙ্ক দেখো, 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়। বি কত টাকা পাবে? কি লেখা আছে দেখো, এ পায় বি এর 3/2 আবার বি পায় সি এর 4/1 বই লেখা আছে এ পায় বি এর 3/2 এবং বি পায় সি এর 4/1, তাই তো? এই পাশে রাখলাম, বিটা নিচে আনলাম, এ বাই বি সমান সমান 2/3, বিটা এই পাশে রাখলাম, সিটা নিচে আনলাম সমান সমান 1/4। মানে এ বি হলো 1, এ ইস টু বি কত 2:3 আর বি ইস টু সি কত 1:4। আমি এ বি সি করবো, এ বি সি। এ বি কত 2 3, এ বি কত এ 2 বি 3, তাই তো? এ 2 বি 3, তাহলে সি ও কত হবে? সি এর কাছাকাছি কত পড়ে? 3 পড়ে, তাহলে সি ও হবে কত 3। এবার বি সি কত ছিল? বি সি ছিল 1 4, তাহলে বি 1 সি 4। এবার এর কাছাকাছি কত পড়ে? 1 না 4, এর কাছাকাছি পড়ে 1, তাহলে এটা হবে 1। গুণ করো, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 3 4 12। তোমাকে বের করতে হবে কি সি এর ভাগ কত, কার ভাগ বের করতে হবে? সি এর ভাগ। তাহলে মোট টাকা ছিল কত? 680 টাকা। মোট টাকা ছিল কত? 680 টাকা। তার মধ্যে সি এর ভাগ কত? সি এর ভাগ কত? এই পিছনেরটা 12, 12 3 15 2 17 এর মধ্যে 12 ভাগ পাবে সি, তাই তো? এই 12 3 15 2 17, 17 এর মধ্যে 12 ভাগ পাবে সি, তাহলে 680 টাকার 17 ভাগের 12 ভাগ পাবে সি, তাই তো? 680 টাকার টোটাল 17 ভাগের মধ্যে 12 ভাগটাই পাবে সি। 17 দিয়ে কাটো, 17 দিয়ে কাটলে কত হয়? 4 17 68 40, 4 12 48, 480 টাকা। ও সরি, বি এর ভাগ বের করতে বলেছে, দেখিনি আমি। বি এর ভাগটা বের করতে হবে। তাহলে বি এর ভাগ কত? টোটাল টাকা 680, এবার টোটাল 17 টাকার মধ্যে বি এর ভাগ 3 টাকা। 17 টাকার মধ্যে বি এর ভাগ 3 টাকা, কাটো 17 দিয়ে, 4 40, তাই তো? 3 40 120। তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, 120 টাকা। চলো নেক্সট, কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? ভালো অঙ্ক, একটা সুন্দর অঙ্ক। কোন সংখ্যার 35% 91, সংখ্যাটি কত? যে কোনো সংখ্যায় সবার প্রথমে 100% থাকে। যে কোনো সংখ্যায় কত পার্সেন্ট হয়? যে কোনো সংখ্যাই হয় 100%। যে কোনো সংখ্যা বা যে কোনো জিনিস প্রথমে 100% থাকে। এবার দেখো, কোন সংখ্যার 35% অর্থ দেওয়া আছে কত? 91। দেওয়া আছে কোন একটা সংখ্যা যে ছিল তার 35% ভ্যালু দেওয়া আছে 91, তাই তো? কোন সংখ্যার 35% ভ্যালু দেওয়া আছে 91, তোমাকে বের করতে হবে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 100%। তাহলে 100% মানে কত হবে? 100% মানে হবে 91/35 গুণ 100। 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 13, 7 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 20, 260। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে খুব সহজেই তোমরা। নেক্সট অঙ্ক দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে 1 3 5 7 অবশেষ থাকবে? মানে কোন সংখ্যাকে, মানে এই যে তুমি যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এই অপশনের মধ্যে কোন অপশনকে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে? বুঝতে পারলে? 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। বুঝতে পারলে নিশ্চয়ই? তো আমি এটাকে আগে অপশন টেস্ট করে নেই ভালোভাবে, তা খাতা কলম ছাড়া অপশন টেস্ট করবো আমি, মানে একটু শুধু তোমাদের বোঝাবো। দেখো, প্রথমে সংখ্যাটা আমি ধরি, 3 দিয়ে ভাগ করলে
এক ভাগশেষ থাকতে হবে। কি লেখা আছে দেখো, 3 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকতে হবে। এবার 3 দিয়ে ভাগ করার নিয়ম কি তোমরা জানো? 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় কি না যায় তার নিয়ম কি? যোগ করে 3-এর ঘরের মধ্যে থাকতে হবে, তাই তো? এবার দেখো এদিকে করো, 9 3 দিয়ে ভাগ যায়, আর 6 3 দিয়ে ভাগ যায়, এদিকে রইলো 7 আর 4 কত রইলো? 11 রইলো। 11, 11কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 2। আমার তো বুঝতে পারলে? বা তুমি যদি আমি দেখো কি করলাম, অঙ্কটাকে বোঝো, যদি আমি 3 দিয়ে ভাগ করি আমাকে ভাগশেষ থাকতে হবে কত? 1, তাই তো? 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতে হবে 1। এবার 3-এর নিয়ম কি? 3-এর নিয়ম ছিল যোগ করে, মানে সব অঙ্কগুলো যোগ করে 3-এর ঘরের নামতে থাকতে হবে। এবার অঙ্কগুলো আমি যোগ করলাম, দেখো যদি 9 আমি আগে কেটে দেওয়ার কারণ কি? 9 3 দিয়ে ভাগ যায়, 9 কেটে দিলাম। 6ও 3 দিয়ে ভাগ যায়, 6 কেটে দিলাম। বাকি হলো 7 4 11। এবার 11কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 2, কিন্তু বই লেখা ছিল ভাগশেষ থাকবে কত? 1। তো আমি এটা হবে না। এটা দেখো, 9 3 দিয়ে কাটলাম, 6 3 দিয়ে ভাগ দিয়ে কাটলাম, 7 সাথে কত থাকলো? 14। 14কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, ভাগশেষ থাকবে কত? 2। 3 4 12 হবে, ভাগশেষ থাকবে কত? 2, কিন্তু ভাগশেষ থাকবে কত? কত? 1, তার মানে এটাও হবে না। এবার এটাকে করো, 9 6 15 কাটা গেল, 9 6 9 3 দিয়ে কাটা যায়, 6 3 দিয়ে কাটা যায়, কেটে দিলাম। বাকি রইলো 7 3 10, 7 3 10 রইলো। 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 3 9, বাকি রইলো 1। হ্যাঁ, এটা হতে পারে, এটা যে হবে শিওর না, এটা হতে পারে। 3 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, 3 3 9, ভাগশেষ থাকবে 1। আমি এটা থেকে অপশন চেক করি, 9 আর 6 কাটা গেল, 3 দিয়ে কাটা যায়। বাকি 7 আর 5 রইলো, 7 আর 5 12, 12 3 দিয়ে তো যায়, 12 3 দিয়ে যায় না। 3 4 12, 3 ঘন্টার মধ্যে 12 আছে, তার মানে এটাও কাটা যায়, মানে ভাগশেষ থাকবে কত? 0। না, এটাও হবে না। ভাগশেষ 1 কোনটায়? ভাগশেষ 1 শুধু অপশন নাম্বার সি এ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখলে খুব সহজে আমি খাতা কলম ছাড়াই অঙ্কটা করলাম। বা তোমরা যদি অন্যভাবে করতে চাও, অন্যভাবে করতে পারবে, আরো প্রসেস আছে। অপশন টেস্ট তোমাকে করতে হবে যে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে যে ভাগশেষ আছে কিনা, তারপরে 5 দিয়ে ভাগ করে দেখতে হবে যে, এবার তোমরা করতে পারো। বা আরেকটা প্রসেস আছে যে দেখো সবগুলো 2 এর গ্যাপ, সবগুলো 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, এটাও সবগুলো 2 এর গ্যাপ। তোমাকে প্রথমে 3 5 7 9 লসাগু বের করতে হবে। ওই প্রসেস একটু সমস্যা হবে। লসাগু বের করে তোমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আনতে হবে, তারপরে 2 একটা যোগ বা বিয়োগ কিছু একটা করতে হবে। যাই হোক, ওইভাবে একটু সমস্যা হবে। তো এটা একটা সহজ বুদ্ধি তোমাদের দেখালাম, এটা অনেক ভালো হবে। বা তোমরা অপশন টেস্টও করতে পারো, ভাগ করে অপশন টেস্ট করতে পারো যে 3 দিয়ে ভাগ করলে যদি এক ভাগশেষ থাকে, যদি মিললো না মিললে পরের অপশনে চলে যাব। চলো নেক্সট অঙ্ক দেখো, রুট 2x এর 5% মানে 5/100 লিখলাম, সমান সমান রুট 2x এর 5% সমান সমান রুট 2x লিখলাম, 5x কে আমি 5% তুলে 5/100 লিখলাম। আর এই যে 0.01 যে ছিল, এটাকে আমি দশমিক তুলে লিখবো কত? 1/2টা, দশমিকের পরে 2টা ঘর ছিল, দশমিকের পরে 2টা ঘর, তার জন্য 1-এর পরে 2টা শূন্য। এই দুটো 100 কাটলাম নিচে নিচে, কি থাকলো দেখো, রুট 2x সমান সমান এই 5টা এই পাশে বাইরে গেল 1/5, 1/, এই 5টা গুণ সম্পর্ক ছিল এই জায়গায়, তাহলে এই পাশের ভাগ সম্পর্ক হয়ে যাবে 1/5। এবার আমি এই পাশেও স্কয়ার করব, এই পাশেও স্কয়ার করব। এই রুট তোলার জন্য এই পাশেও স্কয়ার করব, এই পাশে স্কয়ার করব। তাহলে রুট এই স্কয়ারের সঙ্গে রুট কাটা যায়, তাহলে বাকি রইল স্কয়ারের সঙ্গে রুট কাটা যায়, বাকি রইল কত? 2x সমান সমান উপরে 1 স্কয়ার 1, 5 স্কয়ার 25। এই দুই গুণ সম্পর্কে আছে, ওই পাশে যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এক সমান x সমান সমান এই যে 2 সে গুণ সম্পর্কে ছিল, এটা এই জায়গায় নিচে চলে যাবে, নিচে, তাই তো? উপরে ছিল, নিচে চলে যাবে, এবার সে ভাগ সম্পর্কে, মানে 25 দোকানো 50 হয়ে যাবে। 1/50, 1/50 এটাই উত্তর। যাই হোক, এটাকে তুমি ই করো, ভাগ করলে করতে পারো, ভাগ করলে এভাবে তোমরা করবে। কিভাবে বলো তো? এই জায়গায় রাখবে 50, এই জায়গায় রাখবে 1, ভাগ করতে হবে। যাই হোক, ভাগ না করি, আমি এটাকে ডাইরেক্ট 100 করার জন্য 2 দিয়ে গুণ করে নিই, এটাকে আমি 2 দিয়ে গুণ করে নেব। আমি নিচেরটাকে আমি 100 করব, তার জন্য আমি 2 দিয়ে গুণ করে নিলাম, ভাগ করতে সুবিধা হবে। 50 দোকানো 100, নিচে হয়ে গেল 2, তাই তো? 102, এবার 2 লিখলাম। এবার 2টা শূন্য যে ছিল, 2টা শূন্যর জন্য 2 ঘর আগে দশমিক। দেখো নিচে 2টা শূন্য ছিল না, 2টা শূন্য থাকার জন্য 2 ঘর আগে দশমিক। দশমিক এমন জায়গায় আমার দিতে হবে যাতে দশমিকের পর 2টা সংখ্যা থাকে। দশমিকের পর একটা সংখ্যা আছে, চলবে না, তাহলে একটা শূন্য দিয়ে নিলাম।
দশমিকের পরে 2 ঘর, তার দুটো সংখ্যা থাকলো 0.02, 0.02 অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। বা তোমরা যদি এই 1/50টা ভাগটা করতে যদি বুঝতে অসুবিধা হয়, ভাগ করবে 50 1 ভাগ যাবে না, তার দশমিক দিয়ে শূন্য নিলাম, 50 10 তাও ছোট হয়ে যাবে না। এবার একটা দশমিক দিয়ে শূন্য নিলাম, যায় না, এবার আমি শূন্য দিয়ে শূন্য নিব, তাই তো। একটা দশমিক দিয়ে শূন্য নিয়েছিলাম, যায়নি, এবার শূন্য দিয়ে শূন্য নিলাম, কয়বার যাবে? 2 বার, 50 তখন 100, একই আসবে 0.02। বুঝতে পারলে? তো নেক্সট দেখো, 15 টাকা কেজি ধরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি ধরে চা মেশালে এত টাকা? সিম্পল অ্যালিগেশন, এক প্রকার চায়ের দাম 15 টাকা কেজি, 15 টাকা, এটা দশমিকে আছে, আমি পয়সা লিখে নিলাম, 1500 পয়সা কেজি, 15 টাকা মানে 1500 পয়সা, আরেকটার দাম হলো 20 মানে 2000 পয়সা, দশমিক না দিলে হয় তোমার খুশি, যা খুশি করবে তাই হবে। এটা ছিল 15 টাকা কেজি, এটা হবে তোমার 20 টাকা কেজি, বিক্রি করবে কত? 16 টাকা 50 পয়সা কেজি। তাই তো, অ্যালিগেশন করো। আগে যে কাটলাম মরম করে করলে হতো, অসুবিধা হতো না কোনো। এদিকে 15 টাকা 16.5 টাকা, এদিকে 15 টাকা 16.5 টাকা, কয় টাকার গ্যাপ? 1.5 টাকার গ্যাপ, কয় টাকার গ্যাপ? 1.5 টাকার গ্যাপ। এইদিকে 20 টাকা, এদিকে 16.5 টাকা, কয় টাকা লাগে? 16.5, 17 হতে লাগে হইলো 50 পয়সা আর 3 টাকা। তারপরে বোঝো, এদিকে 15 টাকা আর 1.5 টাকা হলে তো 16.5 টাকা হয়ে যাবে, 15 টাকা আর 1 টাকা 16 টাকা আর 50 পয়সা, 1.5 টাকা লাগলো। এবার এই গ্যাপটা আমাকে নিতে হবে, 16.5 টাকা আছে, 20 টাকায় আনতে হবে, তাহলে 16.5 টাকা আছে, যদি আমি আরো 50 পয়সা দিই 17 টাকা হয়ে গেল, আর 3 টাকা দিব 20 টাকা হয়ে যাবে, তাহলে 3 টাকা 50 পয়সা। দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর তুলে দিলাম, তাই তো। বা দশমিকের পরে 2 ঘর তুলে নিচে একটা 100 লিখবো, এই জায়গায় দশমিকের 2 ঘর তুলে নিচে একটা 100 লিখবো, 100 100 কাটা, 50 দিয়ে কাটো, 50 দিয়ে কাটলে 7, 50 দিয়ে কাটলে 3, 7:3, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, 7:3। আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক দেখো, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা বেগে আসতে থাকে, পরস্পর থেকে কত সময় লাগবে? দুটো ট্রেন আছে, পরস্পর কি লেখা আছে? পরস্পরের দিকে, মানে একটা ট্রেন এইভাবে আসবে, একটা ট্রেন এইভাবে আসবে, ট্রেন করতে কত সময় লাগবে? সময় সূত্র করে দিলে হয়ে যাবে। সময় সূত্র কি? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? একটা ট্রেনের দৈর্ঘ্য 137, একটা ট্রেনের দৈর্ঘ্য 163, দূরত্ব সবসময় যোগ হয়, 137 163 যোগ করো, 37 63 100 আর 200, দূরত্ব হলো 300 মিটার, দূরত্ব হবে 300 মিটার। বেগ কত? বেগও পরস্পরের দিকে যাচ্ছে, বেগও যোগ হবে, একটার বেগ 42 কিমি পার ঘন্টা, একটার বেগ 48 কিমি পার ঘন্টা, তাহলে 42 কিমি পার ঘন্টা যোগ 48 কিমি পার ঘন্টা, তাই তো, 42 আর 48। ট্রেন পরস্পরের দিকে তখন মুখোমুখি যাবে, তখন কি বেগ কি হবে? বেগ যোগ হবে, তাহলে 42 আর 48 যোগ করলে কত হবে? 40 40 80, 88 কিমি পার ঘন্টা, তাই তো। কত হবে? 88, বেগ হবে 88 কিমি পার ঘন্টা। এবার কিমি পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনতে চাই, এটা দেখো 88 কিমি পার, এটা ছিল মিটারে, 300 মিটারে, কিন্তু 88 তো কিমি পার ঘন্টায় আসলো, 88 আসলো কিমি পার ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে আনতে হবে। 88 কে যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, গুণ 5/18, তাই তো। 88 কিলোমিটার পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনতে চাই, তবে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ কি যোগ কি ভুল হলো? 42 আর 48, 80 88, হ্যাঁ বিয়োগ যোগটা ভুল হয়েছে, যোগও ভুল হয়ে যায়, যোগ হলো কত? 90, যোগটা হবে 90। যাই হোক, এই 5/18 যে লিখলাম, এই 18টা আমি এই জায়গায় না লিখে এই নিচের 18টা একবার উপরে লিখে দিলাম, উপরে লিখে দিলাম 18, একই ব্যাপার। বুঝতে পারলেন নিশ্চয়ই? কাটাকাটি করো, 18 এ রে ভাই, 18 দিয়ে 90 কাটো, 5 18 90, 5 দিয়ে 300 কাটো, 5 দিয়ে 300 কাটলে কত হয়? 60, 5 দিয়ে আবার 60 কাটো, 5 12 60, তবে সময় কত লাগবে? 12 সেকেন্ড। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে, না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও। রুট 2 এর পাওয়ার n সমান সমান 64, রুট 2 এর পাওয়ার n সমান সমান 64 দেওয়া আছে, তোমাকে n এর মানটা বের করতে হবে, তাই তো। এবার রুট সরানোর জন্য কাজ করতে পারো, অনেক কাজ করা যায়। রুট সরানোর জন্য এবার স্কোয়ার করতে পারো বা এবার স্কোয়ার করতে পারো,
এমন ভাবে করবো না, একটা বুদ্ধি মাথায় আসলো, রুট 2 এর পাওয়ার n সমান সমান ঠিক আছে, স্কোয়ার করে ভালো হবে, তাছাড়া একটু অসুবিধা হবে। এই পাশে স্কোয়ার করে দিলাম রুট সরানোর জন্য, এই পাশে স্কোয়ার করে দিলাম, তাই তো। এবার দেখো একটা জিনিস, এই যে 64 যে ছিল, 64কে তুমি লিখতে পারো 2 এর পাওয়ারে লিখো, 64কে তুমি 2 এর পাওয়ারে লেখো। 64 মানে কয়টা 2 গুণ করলে 68 হয়, আর 2 এর পাওয়ার 6 মানে হয় 64, 2 এর পাওয়ার 6 মানে হয় 64, মানে 6 বার 2 গুণ করো 2 2 2 2 2 2 2 দোকানো 4 4 দোকানো 8 8 দোকানো 16 16 দোকানো 32 32 দোকানো 64, তো 6 বার 2 গুণ করলে 64 হয়, তাহলে 64 মানে কত? 64 মানে 2 এর পাওয়ার 6, তাহলে 64 বদলে আমি লিখে দিলাম কত? 64 বদলে আমি লিখে দিলাম একদম 2 এর পাওয়ার 6। আচ্ছা বলে বুঝতে পারলে? এবার এটা করো, এই রুটের সঙ্গে স্কোয়ার কাটা যায়, রুটের সঙ্গে স্কোয়ার কাটলাম, বাকি রইল কত? 2n। রুটের সঙ্গে স্কোয়ার কাটলাম, বাকি রইল 2n। এবার এই পাশে দেখো 2 এর পাওয়ার, পাওয়ারের পাওয়ার ব্রেকেট দিয়ে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, মানে পাওয়ারের উপরে ব্রেকেট দিয়ে পাওয়ার থাকলে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 এর পাওয়ার 6 দিয়ে কোনো 12, এদিকেও 2 এর পাওয়ার n, এদিকে 2 এর পাওয়ার 12, দেখো এদিকেও 2 এর পাওয়ার, এদিকেও 2 এর পাওয়ার, এদিকেও 2 এর পাওয়ার, এদিকেও 2 এর পাওয়ার, তাই তো। এই 2 মনে মনে কেটে দাও, তাহলে n মানে কত রইলো? n মানে রইলো হইলো 12, তাহলে n সমান সমান 12। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। একটি ঘুড়িকে আমি জি ধরলাম, একটি ঘুড়ি প্লাস একটি লাটাই দুটো মিলে 1 টাকা 10 পয়সা মানে 110 পয়সা, এবং লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। লাটাইয়ের দাম মানে লাটাইয়ের দাম যে ছিল সেটা ঘুড়ির থেকে বেশি, লাটাইয়ের দামই বেশি, তাই তো। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, মানে কি লাটাইয়ের দাম আর ঘুড়ির দামের মধ্যে ডিফারেন্স কয় টাকা? 1 টাকা। দেখো লেখা আছে কি, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি, এর অর্থ কি? এর অর্থ লাটাইয়ের দাম আর ঘুড়ির দামের মধ্যে ডিফারেন্স হলো 1 টাকার, মানে ঘুড়ির যে দাম হবে লাটাইয়ের দাম তার থেকে আরো 1 টাকা বেশি হবে, তাই তো। এর ডিফারেন্স হলো 1 টাকা, তাই তো। তার মানে কি লাটাইয়ের দাম বেশি, লাটাই মাইনাস ঘুড়ি, তাই তো। লাটাইয়ের থেকে ঘুড়ি মানে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে কত বেশি? 1 টাকা বেশি, তেমন 100 পয়সা। মানে ঘুড়ি প্লাস লাটাই দুটো মিলে হবে 110 পয়সা। আবার লাটাইয়ের যে দাম ছিল সেটা ঘুড়ির থেকে 100 পয়সা বেশি, তার মানে কি লাটাই এবং ঘুড়ির দামের মধ্যে ডিফারেন্স 100 পয়সা। এবার লাটাই ঘুড়ির প্রথমে না লিখে আমি লাটাই কেন প্রথমে লিখলাম এই জায়গায়? কারণ কি লাটাইয়ের দামটা বেশি, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে বেশি, যার জন্য লাটাই লিখলাম প্রথমে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো, তাহলে তো আমি 100 পাবো। কাটো, প্লাস এল মাইনাস হবে না, সরি, প্লাস জি মাইনাস জি কাটা, প্লাস জি মাইনাস জি কাটা, কি রইলো এই জায়গায়? একটা এল আর একটা এল, তাহলে কয়টা এল রইলো? দুইটা এল রইলো, দুইটা এল মানে কত? 210। দুইটা এল মানে এদিকে আমি যোগ করলাম, এদিকে একটা এল আর এদিকে একটা এল, তাহলে দুটো এল মিলে 200, দুটো এল যোগ করলাম, এদিকে যোগ করলাম 210, তাহলে একটা এল কত হবে? একটা এল হবে 105, মানে লাটাইয়ের দাম 105 টাকা, 105 পয়সা। এইবার লাটাইয়ের দাম যদি 105 পয়সা হয়, আবার ঘুড়ি আর লাটাই মিলে ছিল 110 পয়সা। দেখো এই ঘুড়ি আর লাটাই মিলে ছিল 110 পয়সা, তার মধ্যে লাটাইয়ের দামই 105 পয়সা, তাহলে ঘুড়ির দাম কত? ঘুড়ির দাম বাকি 5 পয়সা। ঘুড়ির দাম 5 পয়সা, লাটাইয়ের দাম 105 পয়সা, এই 5 পয়সা আর 105 পয়সা মিলে হয়ে গেল 110 পয়সা। তাহলে ঘুড়ি কত হবে? ঘুড়ি হবে 110 মাইনাস 105 সমান সমান 5 পয়সা। আশা করি বুঝতে পারলে। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। একটু বুঝে নিও। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে এত মিনিটে পূর্ণ করে, একসাথে খোলা কতক্ষণ মিনিটে পূর্ণ হবে? দুটি পাইপ এ এবং বি কোন জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? আগে একটু বের করে নিই একটা জিনিস, আগে ছবিটা একটু আগে এনে দেখো। ছবি আঁকালে এই টাইপের অঙ্ক সমস্যাই হবে না। এ ছিল, বি ছিল, তাই তো। দুটি পাইপ একসাথে খোলা হলো, এও চালু করলাম, বিও চালু করলাম, ভালো কথা চালু করলাম। এইবার কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে? বি পাইপটিকে বন্ধ করলে কিছুক্ষণ পর আমি বি কে বলে দিলাম তুমি শেষ, বি এ অবধি বন্ধ হয়ে গেল। বাকি বাকি এখন কে চলবে? এখন এ চলবে। মনে করো এই জায়গায় এসে ভর্তি হয়ে গেল, এই জায়গায় মনে করো খালি ছিল, খালি অবস্থায় এ আর বি চালু করলাম। চালু করার পরে প্রথমে এ আর বি দুইজনে তো কিছুক্ষণ চললো,
চলার কিছুক্ষণ পরে বি কে দিলাম আমি বন্ধ করে দেওয়ার পরে এ চললো, কিছুক্ষণ পরে ভর্তি হয়ে গেল, তাই তো। এবার লেখা আছে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। 9 মিনিট যে লেখা আছে এর অর্থ কি? জলাধারটি বন্ধ করার পরে 9 মিনিট লেখা নেই, কিন্তু লেখা আছে কি বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে, মানে টোটাল সময়টাই 9 মিনিট। টোটাল সময় কত? টোটাল যে সময়টা আছে এই সময়টাই হবে 9 মিনিট। বুঝতে পারলে? এমন কিন্তু লেখা নেই যে বি কে বন্ধ করার পরে আরো মানে বাকিটুকু পূর্ণ করতে এর আরো 9 মিনিট লাগলো, এমন লেখা নেই। লেখা আছে কি মানে প্রথম থেকে টোটাল 9 মিনিট লাগলো। ছবিটা নিশ্চয়ই বুঝতে পারলে। ছবি আঁকলে কি হয়, অনেক বড় বড় অঙ্ক নলচো বাচ্চা যা তোমার বুঝতে খুবই সমস্যা হয় সেগুলো হয়ে যাবে। অঙ্ক আসলে আমি দেখিয়ে দেবনি। যাই হোক, এ আর বি লিখলাম। এবার এ কত ছিল? এ ছিল 12 মিনিট, বি ছিল কত 16 মিনিট। লসাগু হবে 48, 4 12 48, 3 16 48 হলো। এবার দেখো ভালো করে বুঝবে ছবিটা দেখে। ছবি দেখে তুমি কি বুঝতে পারলে? টোটাল 9 মিনিট সময় কে চললো? টোটাল 9 মিনিট সময় এ চললো। এ একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে টোটাল 9 মিনিট সময় এ চললো। কিন্তু বি কি কত 9 মিনিট চললো না, বি কিছুক্ষণ কম চললো। কত কম চললো আমি জানি না, তাই তো। বি কতক্ষণ চললো আমি জানি না, আর এ চললো কত? এ চললো 9 মিনিট, তাই তো। আচ্ছা, এ চললো কয় মিনিট? এ চললো 9 মিনিট। 1 মিনিটে কত মিনিট পূর্ণ করে? এ 1 মিনিটে পূর্ণ করে 4 ইউনিট। 4 নং টোটাল পূর্ণ করবে 36 ইউনিট, তাই তো। এবার দেখো টোটাল 48 ইউনিটের মধ্যে 36 ইউনিট তো এ পূর্ণ করে দিল। এ সম্পূর্ণ শেষ, সম্পূর্ণ 9 মিনিটে এ পূর্ণ করবে কত? সম্পূর্ণ 9 মিনিটে এ পূর্ণ করবে 36 ইউনিট। এবার বাকি 48 থেকে 36 বাদ দাও 12, বাকি যে 12 ইউনিট আছে সেই 12 ইউনিট কে পূর্ণ করবে? বাকি যে 12 ইউনিট আছে সেই 12 ইউনিট পূর্ণ কাকে করতে হবে? 12 ইউনিট পূর্ণ করতে হবে বি কে, তাই তো। এবার বি 1 মিনিটে পূর্ণ করে কয় ইউনিট? বি 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট, তাই তো। তাহলে 12 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 3 4 12, 4 মিনিট সময় লাগবে। বুঝতে পারলে? টোটাল 48 ইউনিটের মধ্যে 9 মিনিটে এ 36 ইউনিট পূর্ণ করে দিল। তাহলে বাকি রইল কত? বাকি রইল 12 ইউনিট। এই 12 ইউনিট বি কে দিয়ে পূর্ণ করতে হবে। বি 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট, 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট। তাহলে 12 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 3 4 12, 4 মিনিট ভাগ 3 ইউনিট করে পূর্ণ করে, তাই তো। 3 4 12, 4 মিনিট সময় লাগবে। এই আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। চল নেক্সট অঙ্ক দেখো। জল খেয়ে নেই। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ। আয়তক্ষেত্রের হল কত? ছবি আঁকি আগে। একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 10 সেমি, কর্ণ আছে 10। এইবার এই যে কর্ণ দেওয়া আছে যে 10 ছিল, 10 সেমি এবং তা মানে এই 10 সেমি তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ। একটি বাহুর দ্বিগুণ, তার মানে এই যে কর্ণ ছিল 10 সেমি, কর্ণ যে ছিল 10 সেমি, এই কর্ণটা একটা বাহুর দ্বিগুণ, মানে যে কোনো এই বাহু বা এই বাহু কোনো একটা বাহুর দ্বিগুণ 10। তাহলে কার দ্বিগুণ 10? 5-এর দ্বিগুণ 10। তার মানে কি এই যে দুইটা বাহু যে ছিল দৈর্ঘ্য প্রস্থ, যে কোনো একটা বাহু ছিল, যে কোনো একটা বাহু তুমি যেটা খুশি ধরতে পারো, যে কোনো একটা বাহু কত ছিল? 5, তাই তো। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, তো কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ। একটি বাহু আমি কত ধরলাম? 5, তাহলে একটা বাহু 5, 5-এর দ্বিগুণ কর্ণ 10, এটাকে তুমি 5 হতে পারতে। আমি দৈর্ঘ্য জানি না, দৈর্ঘ্য আমি x ধরলাম, তাই তো। তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এবার দেখো এইটুকু লক্ষ্য করো শুধু। এটুকু একটি সমবাহু ত্রিভুজ, সরি সমবাহু না, সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কি? 90 ডিগ্রি কোণ আছে, সমকোণী ত্রিভুজ, তাই তো। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সূত্র কি? সমকোণী ত্রিভুজের কোন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, একটা উপপাদ্য আছে, ওটা প্রযোজ্য হয়। ওটার সূত্র কি ছিল? ওটার সূত্র
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। তাই তো এটা একমাত্র সমকোণী ত্রিভুজ, মানে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে এল এর মতো থাকবে, সেই ত্রিভুজের ক্ষেত্রেই পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হয়। পিথাগোরাসের উপপাদ্য কি জিনিস? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। যাই হোক, লম্ব কত? লম্ব কত? তুমি এটাকে লম্ব ধরতে পারো, এটাকে ভূমি ধরতে পারো, বা তুমি এটাকে লম্ব ধরে এটাকে ভূমি ধরতে পারো, কোনো ব্যাপার না, একই আসবে। লম্ব ধরলাম আমি, এটাকে লম্ব ধরলাম, লম্বা 5, 5 স্কয়ার প্লাস ভূমি কত এক্স, উল্টো ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আর অতিভুজ হবে কোণারটা, সবসময় বড় বাহুটা হবে অতিভুজ। অতিভুজ কত? 10, তাহলে 10 স্কয়ার। তাহলে 5 স্কয়ার 25 প্লাস এক্স স্কয়ার সমান সমান 100। এই 25 যোগ চিহ্ন প্লাস 25 উপর মাইনাস 25, এক্স স্কয়ার সমান সমান 100 মাইনাস 25 কত হয়? 75। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? রুট 75। এক্স মানে কত? রুট 75। 75কে ভাঙবো, 75কে ভাঙলে কত হবে? 5 5 3, 5 5 25, 3 25 75। এবার দুইটা 5 থেকে একটা 5 রুট থেকে বের হবে, দুইটা 5 মানে 5 জোড়া আছে, দুইটা 5 থেকে একটা 5 রুট থেকে বের হবে, জোড়া ছাড়া রুট থেকে বাড়ানো সম্ভব না। এক জোড়ার মধ্যে একজনকে বলিদান দিতে হয়, বাকি একজন রুট থেকে বেরিয়ে যায়। তো দুইটা 5 থেকে একটা 5 কে বলিদান দিয়ে দিল, বাকি একটা 5 রুট থেকে বের হয়ে গেল, বাকি রইল কত? ভিতরে রইল রুট 3। 3 এর জোড়া নেই, 3 বেচারা এই খাতার মধ্যে আটকে রইল 5 রুট 3। তাহলে এক্স এর ভ্যালু কত বের করলাম? এক্স এর ভ্যালু বের করলাম কত? 5 রুট 3। তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বের করলে? তুমি মাত্র বের করলে 5 রুট 3 গুণ প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 5, তাই তো? গুণ করো, 5 5 25, 5 5 25 রুট 3। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর, 25 রুট 3। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারলে অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, এটা পরিমিতির অঙ্ক। সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস ও আর হলে নিম্নের কোনটি সত্যি? মানে একটি বর্গক্ষেত্র আছে আর একটি আয়তক্ষেত্র আছে, দুটোরই পরিসীমা সমান, দুটোর পরিসীমা সমান, তো তোমার দুটোর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক বের করতে হবে। যাই হোক, দেখো বর্গক্ষেত্র লিখলাম, আয়তক্ষেত্র লিখলাম। বর্গক্ষেত্র একটা আঁকি এই জায়গায়। দুটোর কি সমান? দুটোর বই লেখা আছে সমপরিসীমা বিশিষ্ট, তার মানে কি সমান? দুটোর পরিসীমা সমান। তুমি যে কোনো একটা সংখ্যা পরিসীমা ধরে নাও, তুমি যা কিছু যেটা খুশি ধরতে পারো। আমি এটাকে, এটা এমন না যে তুমি অন্য কিছু ধরবে, হবে না, যা খুশি একটা পরিসীমা ধরতে পারো। যদি সেটাকে আবার 4 ভাগ করা যায় কারণ ভালো হবে, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা 4টা বাহু মিলে পরিসীমা হয়। তো সাপোজ যদি আমি ধরো 40 ধরলাম বা 20 ধরলাম, যা ধরতে পারো। যদি এটার পরিসীমা আমি 40 ধরলাম, তুমি 40-এর জায়গায় তুমি অন্য যে কোনো সংখ্যা ধরতে পারো। আমি 40 ধরলাম, তুমি চাইলে অন্য যে কোনো সংখ্যাই ধরতে পারো, তাই তো? 40 ধরলাম। এবার এটার পরিসীমা তাহলে কত হবে? এটার পরিসীমা হবে 40। এটার পরিসীমা আর এটার পরিসীমা সমান আসবে, তাহলে এটার পরিসীমা যদি 40 হয়, এটার পরিসীমা আসবে কত? 40। বুঝতে পারলে? এবার দেখো, এবার বর্গক্ষেত্রের পরিসীমা যদি 40 হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত করে হবে? 10। এই বাহু হবে 10, এই বাহু হবে 10, সব বাহু 10 করে হবে, তাই তো? সমান সমান সব 4 10 40 হয়ে গেল। এবার আয়তক্ষেত্রের পরিসীমা 40। এবার পরিসীমা 40 মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কত আসবে? দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আসবে 20, তাই তো? এই যে এই দৈর্ঘ্য প্রস্থ মিলে 20, আবার এই দৈর্ঘ্য প্রস্থ মিলে 20। দেখো লেখা আছে আয়তক্ষেত্রের পরিসীমা 40, তার মানে কি? এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দুটো মিলে কত আসতে হবে? দুটো মিলে আসতে হবে 20। আবার এই দৈর্ঘ্য আর এই প্রস্থ মিলে কত আসতে হবে? 20। তাহলে এই দুটো মিলে আসবে 20, আবার এই দুটো মিলে আসবে কত? 20। এই দুটো দাগ মিলে 20, এই দুটো দাগ মিলে 20, 20 চলে এসে গেল। তুমি যে কোনো সংখ্যা ধরো, 20 কে তুমি যে কোনো সংখ্যায় ভাঙো, যদি যোগ করে 20 হয়, তুমি 11, দেখো তুমি ভাঙতে পারো 11 বা 11 আর 9, মানে দৈর্ঘ্য 11 হয়
আর তুমি ধরো দৈর্ঘ্য 11 ধরলে আর প্রস্থ ধরলে 9, তাই তো? তুমি সেটাকে 11 9 না ধরে তুমি অন্য কোনো সংখ্যায় ভাঙতে পারতে, 12 8 বা 13 7 14 6 যা খুশি ভাঙতে পারতে, কোনো সমস্যা নেই। ভাঙলাম কত? 11 আর 9, দৈর্ঘ্য যদি 11 হয় প্রস্থ যদি 9 হয় তাহলে 11 9 20 20 20 40, পরিসীমা 40 হয়ে গেল। এটার ক্ষেত্রফল কত হলো? 10 10 বাহু স্কয়ার 10 10 ক্ষেত্রফল 100। এটার ক্ষেত্রফল কত হলো? এটার ক্ষেত্রফল হবে কত? দেখো 11 আর 9 ধরলে 9 11 ক্ষেত্রফল হবে 99। সাপোজ তুমি যদি 11 9 না ধরতে, তুমি যদি 11 আর 9 না ধরতে, তুমি যদি অন্য কিছু ধরতে, মনে করো সাপোজ 12 ধরতে আর 8 ধরতে, তাহলে 8 12 কত হইতো? 8 12 হতো 96। বা তুমি 8 12 না ধরতে, তুমি যদি অন্য কিছু ধরতে, দেখো তুমি 10 আর 10 তো ধরতে পারবে না। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ 10 10 তো ধরতে পারবে না, কারণ কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান হয় না, তাই তো? তাহলে তুমি অন্য যে কোনো কিছু ধরতে পারো। তুমি যদি 11 পয়েন্টে ধরতে পারো তাও কোনো সমস্যা নেই। যাই হোক, পয়েন্টে তুমি ধরে দেখতে পারো। তুমি যদি এটাকে যদি 15 ধরো সাপোজ, তাহলে এটা কত হবে? 5 হবে, তাই তো? 5 15 কত হবে? 5 15 75 হবে। তুমি যাই করো না কেন, এটা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল s, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল r। s মানে স্কয়ার বর্গক্ষেত্র, r মানে রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র, তাই তো? এবার দেখো তুমি যে কোনো সংখ্যায় ধরো না কেন, এই সংখ্যাগুলো সব সময় 100 থেকে কম হচ্ছে, তাই তো? তার মানে কি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আছে সেটা সব সময় আয়তক্ষেত্র থেকে বড় হচ্ছে। তুমি যদি 99 হয় তার থেকেও 100 বড়, 96 হলে তার থেকেও 100 বড়, তাই তো? 75 হলে তার থেকে আরো 100 আরো বড়, তাই তো? মানে কি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা সব সময়ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বেশি হবে যদি পরিসীমা সমান হয়। আশা করি বুঝতে পারলে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া ছিল? s, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া ছিল? r। তাহলে s সব সময়ই r এর থেকে বড়, s সবসময় r এর থেকে বড়। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, s সবসময় r এর থেকে বড়। আশা করি তোমরা বুঝতে পারলে। তো নেক্সট অঙ্ক দেখো, কোন দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা হলে 12% লাভ হয়। বিক্রয় মূল্য দেওয়া আছে এত, 12% লাভ দেওয়া আছে, এত টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? ক্রয় মূল্য বের করে নেই। তাহলে 616 টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, তাই তো? 12% লাভের অর্থ কি? 112%। ক্রয় মূল্য তো 100% হয়, তাহলে 12% লাভের অর্থ কি? 12% লাভ মানে 112%। তাহলে 112% মানে 616 টাকা। কোন দ্রব্যের মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তাহলে 112% মানে 616। আগে আমি ক্রয় মূল্য বের করে নিব। ক্রয় মূল্য হবে 100%। 100% মানে কত হবে? 616 বাই 112 গুণ 100। 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কাটলাম 28, 28 দিয়ে একবার কাটবো আমি, 7 দিয়ে 28 দিয়ে একবার কাটি, 28 দিয়ে কোনো 56, 5 আর দিয়ে কোনো 56, 22 আর 25 গুণ করো, 20টা 25-এ হয় 500, 550, মানে এটা হলো ক্রয় মূল্য হলো 550 টাকা। ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 550 টাকা। এবার লেখা আছে ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? এবার 500 টাকায় কেনার 550 টাকায় কেনার পরে যদি আমি 462 টাকায় বিক্রি করি, তারপর নিশ্চয়ই ক্ষতি হবে, তাই তো? 550 টাকায় কিনলাম আমি জিনিসটা, ক্রয় মূল্য আমি বের করলাম কত? 550 টাকা। কেনার পরে আমি 462 টাকা যদি আমি বিক্রি করি, মানে আর যদি আমি কেনার দামের থেকে আরো কম দামে বিক্রি করি, আমার নিশ্চয়ই ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হবে? মাইনাস 462 বিয়োগ করে দেই, এদিকে লাগে 70, 38 আর 50, 88, মানে 88 টাকা ক্ষতি হবে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। 550 টাকায় কেনার পরে 462 টাকা যদি বিক্রি করি, আমার 88 টাকা ক্ষতি হবে। নেক্সট অঙ্ক দেখো, বড় থেকে ছোট সাজাও। 7 বাই 11, 16 বাই 20, 21 বাই 22। অপশন টেস্ট করবো, বা অপশন টেস্ট না করলে ভাগ করে করতে হবে। তোমরা যেভাবে খুশি করতে পারো। ভাগ করলে আমার সবগুলো ভাগ করে দেখতে হবে, তারপরে আমি করবো। ভাগ করে করলে হয়, অপশন টেস্ট করলে হয়। ভাগ করে করি ভালো হবে, অপশন টেস্ট করলে একটু গুণগুলো বড় বড় হয়ে যাবে। যাই হোক, 7 বাই 11, 16 বাই 20, 21 বাই 22।
গ্যাপ সেম করে করা যায় আবার, 4 গ্যাপ, 4 গ্যাপ, গ্যাপ সমান করে করা যায়, গ্যাপ সমান করে করে দেখি হয় কি না হয়। অনেক প্রসেস আছে, একটা তো অপশন লিস্টে একটা প্রসেস আছে কোনাকুনি গুণ করে দেখতে হয়, আর একটা বেসিক প্রসেস ভাগ করে দেখতে হয়, আর একটা প্রসেস আমি করবো গ্যাপের প্রসেসটা করে দেখি হয় কি না হয়। সম্ভবত হওয়ার কথা। এটা কেটে নেই, কাটলে কত হবে, এটা হবে 4 দিয়ে কাটো, এটা হবে 4, এটা হবে 5। দেখো এদিকে কত গ্যাপ, 4 গ্যাপ, কত গ্যাপ, 1 গ্যাপ, কত গ্যাপ, 1 গ্যাপ। গ্যাপ সমান করতে হবে, আমাকে কি করতে হবে, গ্যাপ সমান করতে হবে। তার মানে কি, যেগুলো ছোট ছোট গ্যাপ ছিল, 1 গ্যাপ যেগুলো ছিল তাকে আমি 4 গ্যাপে আনবো। মানে এটা কত গ্যাপ ছিল দেখো, 11 উপরে 7, 4 গ্যাপ ছিল, এটাকে আমাকে কিছু করতে হবে না। বাকি যেগুলো ছিল এটাকে আমার 1 গ্যাপ আছে, তো 1 গ্যাপ আছে, এটাকে আমাকে 4 গ্যাপে আনতে হবে। কত গ্যাপ ছিল, 1 গ্যাপ ছিল এগুলো, এটাকে আমাকে এই 4 গ্যাপে আনতে হবে। 1 থেকে 4, 4 গুণ, তাহলে সব 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করে লেখো, উপরে 4 4 16, নিচে 4 দিয়ে গুণ করে লেখো, 4 5 20, 4 গ্যাপে ছিল, ঘুরে ফিরে উঠে আসলো, যাই কোনো ব্যাপার না। নিচে দেখো, উপরে 4 21 84, নিচে 4 22 88। তো গ্যাপ গ্যাপ সমান হয়ে গেল। উপরেরটাও এদিকেও 4 গ্যাপ, 11 থেকে 7, এদিকেও 4 গ্যাপ, 4 কম, এদিকেও 4 গ্যাপ, তাই তো সবগুলো 4 গ্যাপ আছে। এবার যখন গ্যাপ সমান থাকবে, যখন গ্যাপ সমান থাকবে, তখন তুমি উপরের সংখ্যা দেখলেও হবে, নিচের সংখ্যা দেখলেও হবে। বুঝতে পারলাম কি করলাম, আমি সবগুলোর গ্যাপ সমান করলাম, সবগুলো 4 গ্যাপ হয়ে গেল, 4 গ্যাপ সব। দেখো 11 থেকে 7 4 গ্যাপ, 20 থেকে 16 4 গ্যাপ, 88 থেকে 44 সব 4 গ্যাপ। এবার যখন গ্যাপ সমান থাকবে, তখন তুমি হয় উপরের সংখ্যা ধরে করবে, না নিচের সংখ্যা ধরে করবে, করলেই হয়। উপরের সংখ্যা ধরে করলে বড় মানেই বড়, যেরকম উপরের সংখ্যা তো আছে 7 16 84, বড় কোনটা, 84, তাহলে এটা হবে সব থেকে বড়। ছোট কোনটা, ছোট 7, এটা হবে সব থেকে ছোট, তাই তো। বা নিচের সংখ্যা ধরে করলেও সেমই আসবে। নিচের সংখ্যা যদি করো 11, এদিকে 20, এদিকে 88, তাহলে বড় কোনটা, বড় 88, তাহলে বড় মানেই বড়, এটা মানেই বড়। আবার 20, ছোট কোনটা, 20 11, ছোট হলো 11, 11 মানে ছোট, তাই তো। বুঝতে পারলেন নিশ্চয়ই। দেখো উপরে ছিল কত, 7 16 84, বা নিচে ছিল কত, 11 20 88, যেটা দেখবে সেটাই হবে। তাহলে বড় কোনটা ছিল, উপরে 7, এদিকে 16 84, 84 বড়, তাহলে এটা বড়, তাই তো। আর ছোট কোনটা, 7 ছোট, 7 মানে ছোট লিখলাম। নিচেরটা ধরে করলে হতো 11 ছোট ছিল, আর নিচে 20 84 মধ্যে 88 88 বড় ছিল, তাই তো। তাহলে বড় কোনটা, প্রথমেরটা বড়, 21/22 বড়, বড় থেকে ছোট সাজাতে হবে, বড় থেকে ছোট, তাহলে 21/22 বড়। বড় কোনটা, 84/88 মানে 21/22 বড়, 21/22। মিডিলে কোনটা আসবে, মিডিলে আসবে ওই যে মিলেরটা 16/20, মানে 16/20 মিডিলে আসবে। আর সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট 7/11, তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। তোমরা এই প্রসেস যদি কারোর বুঝতে অসুবিধা হয়, তোমরা ভাগ করে করতে পারো, তো এই প্রসেসটা অনেক ভালো। যাই হোক, নিশ্চয়ই তোমরা কিছু ছিল বুঝতে পারলে। আমি প্রথমবার করলাম জীবনে, তাই একটু বোঝাতে সমস্যা হলো, যে পরের বার থেকে ঠিকঠাক বুঝিয়ে দেবো। পরের দেবো 17 নাম্বার। 7,000 টাকা লগ্নি করে এই একটি ব্যবসা শুরু করলো, 5 মাস বাদে বি তার অংশীদারি হয়, 1 বছর বাদে এত হয়, তবে বিএল কত টাকা লগ্নি করলো। এ বাই বি, তোমরা সবাই জানো মূলধনকে যদি আমি সময় দিয়ে গুণ করি তবে লাভ পাওয়া যায়, তাই তো। সেমভাবে এই জায়গায় মূলধনকে যদি আমি সময় দিয়ে গুণ করি তবে আমি কি পাবো, লাভ পাবো, তাই তো। মূলধনকে যদি আমি সময় দিয়ে গুণ করি তবে আমি কি পাবো, লাভ পাবো, তাই তো। এবার দেখো লেখা আছে 7,000 টাকা লগ্নি করে এ, এর মূলধন কত ছিল, 7,000। শুরু করলো, লেখা আছে 1 বছর বাদে লাভের অনুপাত দেওয়া আছে, মানে টোটাল সময় কত, 12 মাস, এর সময় 12 মাস। এবার 5 মাস বাদে বি ব্যবসায় যোগদান করলো, 5 মাস বাদে বি যোগদান করলো, কত টাকা দিয়ে যোগদান করলো দেওয়া নেই, কিন্তু 5 মাস বাদে যোগদান করলো, মানে 12 মাসের মধ্যে সে 5 মাস ব্যবসা করেনি বি,
তাহলে বাকি রইল 7 মাস। 7 মাস ব্যবসা করেছে, লাভের অনুপাত দেওয়া আছে কত 2:3। কাটাকাটি করবে, এক্স এর ভ্যালু বেরোবে, যেটা বেরোবে এটাই উত্তর। 7 দিয়ে 7,000 কাটো, 1000, 2 দিয়ে 12 কাটো 6। রিফ্রেশ করে লেখো কি থাকলো এই পাশে, এই পাশের উপর থাকলো 6,000 বাই এক্স 1/3, গুণাগুণি গুণ করো এক্স পক্ষে এক্স, 6 3,000 18,000। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। সহজ অঙ্ক ছিল। নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান হয়, লাভের পরিমাণ কত? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, প্রথমে জিনিস দেওয়া ছিল, জিনিস বা পরিমাণ লেখা ছিল 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য আর 5টি দ্রব্যের ক্রয় মূল্য সমান, তাই তো? পরিমাণের সঙ্গে দামের ব্যস্ত সম্পর্ক, মনে রাখবে পরিমাণের সঙ্গে দামের ব্যস্ত সম্পর্ক, মানে পরিমাণের অনুপাত যদি 5:4, তার দামের অনুপাত হবে কত? 4 টাকা ইস্টু 5 টাকা। পরিমাণের সঙ্গে দামের ব্যস্ত সম্পর্ক, তাহলে পরিমাণ যদি হয় 5:4, তাহলে দাম হবে কত? 4:5। 4 টাকা কিনে তুমি যদি 5 টাকায় বিক্রি করো, তোমার লাভ হয় কয় টাকা? 1 টাকা লাভ হয়। কত টাকা লাভ হয়? তোমার লাভ হয় 1 টাকা। কত টাকার উপর 1 টাকা লাভ হয়? ক্রয় মূল্যের উপর 1 টাকা লাভ হয়। ক্রয় মূল্য কত? 4। 4 টাকার উপরে 1 টাকা লাভ হয়। পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করব, এটা কাটাকাটি করব, 4 25 100, 25% আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তো নেক্সট অঙ্ক দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে অনুপাত ছিল এত। বর্তমানে পিতা প্লাস পুত্র সমষ্টি দেওয়া আছে কত? 100 বছর। অনুপাত কত দেওয়া আছে? দেখো 5 বছর পূর্বের অনুপাত দেওয়া আছে 2:1, তাই তো? তাহলে 5 বছর আগে পিতা আর পুত্র কত ছিল বলো তো? মনে করো বর্তমানে যদি বয়স শের যোগফল 100 হয়, 5 বছর আগে পিতারও 5 বছর কম ছিল, পুত্রেরও 5 বছর কম ছিল, তাই তো? 5 বছর আগে অনুপাত দেওয়া আছে 2:1। বর্তমানে যদি পিতা আর পুত্রের যোগফল 100 হয় বয়সের, তাহলে 5 বছর আগে পিতারও 5 কম ছিল আর পুত্রেরও 5 কম ছিল, তো পিতা পুত্র মিলে 5 5 10 কম ছিল, 100 থেকে 10 কম ছিল, মানে 90 ছিল পিতা পুত্রের, তাই তো? অনুপাত ছিল কত? পিতা পুত্রের 2:1, 2:1, তাই তো? তো 2 আর 1 কত হয়? 2 আর 1 টোটাল হলো 3, 3 মানে 90। টোটাল পিতা আর পুত্র মিলে কত হলো? 2 1 3, 3 মানে 90, 3 মানে যদি 90 হয়, তাহলে 1 মানে কত? 30। তাহলে 2 মানে কত হবে? এটা হবে 30 গুণ, এই জায়গায় দেখো করতেছি, বুঝতে বুঝতে অসুবিধা হয়। পিতা আর পুত্র 5 বছর আগে অনুপাত কত দেওয়া ছিল? 2:1, আবার 5 বছর আগে আমি যোগফল কত বের করলাম? 90। তাহলে পিতা আর পুত্র মিলে আমার মোট কত বয়স হলো? 2 1 3, আবার মোট বয়স দেওয়া ছিল কত? 90। তাহলে 3 মানেই 90, 1 মানে কত? 1 মানে আসবে 30। 1 মানে যদি 30 হয়, তাহলে 2 মানে কত? 30 তো কোনো 60, আবার 1 মানে তো কত আসবে? 30ই আসবে। তাহলে তাহলে কত ছিল? 60 আর 30, সেটা ছিল 5 বছর আগে। এবার 10 বছর পর কত হবে? দেখো 5 বছর আগে ছিল 60, 5 বছর আগে ছিল 60, এবার 10 বছর পরে, মানে 5 বছর আগের থেকে বর্তমানে আসার জন্য আমাকে 5 যোগ করতে হবে, তাই তো? 5 বছর আগের থেকে বর্তমানে আসার জন্য আমাকে 5 বছর যোগ করতে হবে, তার থেকে আরো 10 বছর আমাকে পরে যেতে হবে, তার মানে কত যোগ করতে হবে? টোটাল 5, এদিকে 5, এদিকে 10, 15 যোগ করতে হবে। বুঝতে পারলেন নিশ্চয়ই? যদি আমি 5 বছর আগের থেকে বর্তমানে আসতে চাই, আমাকে 5 বছর যোগ করতে হবে। আবার বর্তমান থেকে যদি আমি আরো 10 বছর পরে যেতে চাই, তবে আমাকে আরো 10 বছর যোগ করতে হবে। টোটাল যোগ করতে হবে কত? এরও 15 যোগ করতে হবে, এরও 15 যোগ করতে হবে। এটা হয়ে যাবে 75, এটা হয়ে যাবে 45, 75 আর 45 বছর, অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। কত বছরে কোনো টাকা তো দ্বিগুণ হবে? আইপিটিআর দিয়ে করতে পারো, বা শর্টকাটে হয় 100 দিয়ে এটা ভাগ করে দিয়ে হয়ে যাবে। যাই হোক, আইপিটিআর করো, আই সমান সমান পিটিআর বাই 100। যদি আমি সাপোজ ধরলাম আসল ধরলাম 1 টাকা, আসল ধরলাম 1 টাকা, সুদ কত হবে? দেখো লেখা আছে সরল সুদের দ্বিগুণ হবে, মানে 1 টাকা যে ছিল সেটা সুদে আসলে হয়ে যাবে 2 টাকা। মনে করো তুমি ব্যাংকে 1 টাকা রাখলে, তুমি ব্যাংকে 1 টাকা রাখলে, রাখার কিছুদিন পর ব্যাংকে গেলে,
কিছুদিন পর মানে কিছু একটা সময় পর ব্যাংকে গেলে, জানো না কত সময় পর ব্যাংকে গিয়ে দেখলে সেই টাকাটা ডাবল হয়ে গেল। কিভাবে ডাবল হলো? 1 টাকা রেখেছিলে, তুমি ব্যাংকে গিয়ে দেখলে 2 টাকা হলো। তার মানে কয় টাকা বাড়লো? 1 টাকা বাড়লো। এই 1 টাকা কি হিসাবে বাড়লো? আসল তো আর বাড়েনি। এই 1 টাকা তোমার সুদ হিসাবে বাড়লো, তাই তো? তার মানে কি, তুমি যদি ব্যাংকে আসল 1 টাকা রাখো এবং পরে ব্যাংকে গিয়ে দেখলে সেই টাকা দ্বিগুণ হয়ে গেল, মানে 2 টাকা হয়ে গিয়েছে, তাই তো? তাহলে 1 টাকা রেখে 2 টাকা হলো, তার মানে 1 টাকা বাড়লো। 1 টাকা কি বাড়লো? 1 টাকা সুদ বাড়লো। আসল যদি 1 হয়, সুদ কত হবে? সুদ হবে 1। এবার আইপিটি ফেলাও, বসাও। যদি শর্টকাটে করতে চাও তো এটাকে 100 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, 100 বাই অত। যাই হোক, 1 টাকা সুদ, 1 টাকা আসল, বছর আমি জানি না, সুদের হার কত পার্সেন্ট? 18.75 পয়েন্ট তুলে একবার নিচে 100 লিখবো। 18.75 পয়েন্ট তুলে একবার 100 লিখলাম। পি টি আর বাই 100, নিচে এখন 100 লেখা বাকি আছে। ওটা হয়ে যাবে। আমি একবারে 125, 100 গুণ করলে কত হয়? 25 দিয়ে কাটবো। আমি 100 গুণ করলে হয় 10,000। আমি একবারে 10,000 লিখলাম। 1000কে 125 দিয়ে কাটলে হয় 8। আমি 125 দিয়ে তোমাদের মতো কাটাকাটি করে নেবে। আমি একবারে 125 দিয়ে কাটতেছি। 125 দিয়ে 1000কে কাটলে হয় 8, একটা শূন্য মানে 80 হবে। এটাকে যদি আমি 125 দিয়ে কাটি, 8 7 15 হবে। তোমরা কাটাকাটি করে নিও একটু তোমাদের মতো করে। তারপরে এটাকে আবার 5 দিয়ে কাটবো, 16 হবে। 5 দিয়ে কাটলে 3 হবে। তাহলে 1/1 সমান সমান উপরে কত? উপরে থাকলো 3x, নিচে থাকলো কত? 16। তাহলে 3x মানে 16, x মানে 16/3। 16/3 বছর। মাসে আনার জন্য 12 দিয়ে গুণ করো। 16/3 বছর তো হলো, তাই তো? 16/3 বছর বের করে ফেললাম। মাসে আনার জন্য 3 দিয়ে গুণ করলাম, ভাগ যায় না। 3 দিয়ে 12 কাটলাম 4, 4 16 48 মাস, সরি 64 মাস। 64 মাস মানে কত? 12 দিয়ে ভাগ করো, 5 12 60, 5 বছর আরো 4 মাস, তাই তো? 12 বছরে 12 মাসে 1 বছর হয়। তো 64 মাসের মধ্যে 5 12 60, 5 বছর আছে আরো 4 মাস। 5 বছর 4 মাস আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। বুঝতে পারলে নিশ্চয়ই এটাও তোমরা। 10টা অঙ্ক ফটাফট করে ফেলি। দুটি সংখ্যার গুণ ফল 2160, গসাগু 6, লসাগু গসাগুর অনুপাত কত? কি? দুটি সংখ্যার গুণ ফল 2160 এবং তাদের গসাগু 6, অঙ্কের গসাগু লসাগুর অনুপাত কত? অনেক সংখ্যা আসবে। দেখো, আমি অপশন টেস্ট করি। অপশন টেস্ট করবো গসাগু আর লসাগু। অপশন টেস্ট করবো, তাই তো? প্রথমে আমি অপশন নাম্বার ধরে নিলাম। কত? দেখো, গসাগু আর লসাগুর অনুপাত তোমাকে বের করতে হবে। তো সবসময় তোমরা জানো যে লসাগুর থেকে গসাগু কোনো সময় বড় হতে পারে না, তাই তো? লসাগুর থেকে কোনো সময় গসাগু বড় হতে পারেই না, মানে পারবেই না। প্রথমে আছে গসাগু, তাহলে প্রথমে যদি গসাগু 60 হয়, লসাগু 1, এটা হতে পারে না। কারণ কি কি বললাম তোমাদের আমি? লসাগুর থেকে গসাগু কোনো সময়, দাও, গসাগুর সমান হতে পারে লসাগু, কিন্তু কোনো সময়ই গসাগু যে আছে কোনো সময়ই লসাগুর থেকে বড় হতে পারে না। কোনো সময়ই লসাগুর থেকে বড় হতে পারে না গসাগু। যাই হোক, তাহলে এটা তো মনে করো সামনেরটা কি ছিল? সামনেরটা ছিল গসাগু, পিছনেরটা কি হবে? পিছনেরটা হবে লসাগু।
তাহলে এমন কোনো সংখ্যা তুমি পাবেই না, সম্ভবই না যার গসাগু 60 লসাগু 1। এটা হবে না, এটাও হবে না। কারণ কি, প্রথমেরটা বড় গসাগু বড় লসাগু ছোট, এটাও হবে না। বাকি হলো 7 আর 20, এটা ধরে করে আমি। তাহলে গসাগু যদি 1 হয়, লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 60, 1:60, তাই তো 1:60। আমি এটা অপশন ধরে করতেছি, অপশন নাম্বার সি ধরে, তাই তো। এবার আমি অপশন টেস্ট করতেছি, 1:60 ধরলাম। এবার গসাগুর মান দেওয়া আছে কত? 6। তাহলে 1 মানে যদি 6 হয়, কয় গুণ? 6 গুণ। এটা কয় গুণ হবে? এটাও হবে 6 গুণ। 6 60 360, তাই তো। গসাগুর মান দেওয়া আছে 6, মানে একটা দাম যদি 6 টাকা হয়, তাহলে 60টার দাম কত হবে? 360 টাকা, তাই তো। বুঝতে পারলে এটুকু নিশ্চয়ই? 6 আর 360। এবার তোমরা জানো কি, তোমরা জানো যে গসাগু আর লসাগু গুণ করলে যা হয়, আর সংখ্যা দুটিও গুণ করলেও তাই হয়। তুমি নিশ্চয়ই এটা শিখেছো যে গসাগু আর লসাগু গুণ করলে যা হয়, সংখ্যা দুটি গুণ করলে তা হয়। এবার সংখ্যা দুটি গুণ করলে কত হয় দেওয়া আছে, দেখো সংখ্যা দুটির গুণফল 2160 দেওয়া আছে, 2160, তাই তো। গসাগু আর লসাগু গুণ করা বাকি। গসাগু ছিল 6, লসাগু ছিল 360। গুণ করবে 630 216 শূন্য। দেখো সেম আসতেছে, গসাগু আর লসাগুর গুণ ফলে 2160 আসতেছে, আবার দুটি সংখ্যার গুণ ফলে দেওয়া আছে 2160, তাহলে সেম আসতেছে। তো মিলে গেল আমার, কত ধরে মিললো? 1:60। তাহলে গসাগু আর লসাগুর অনুপাত কত হবে? 1:60। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। আমি অপশন টেস্ট করলাম, অপশন টেস্ট না করলে অন্যভাবে হতো, কিন্তু অন্য উত্তর আসা সম্ভব ছিল। এটার উত্তর 1:60। 5 বারং 60, ওকে 60, 5 বারং 60। যাই হোক, এই প্রতিষ্ঠান আমার ভালো মনে হলো, করলাম। তোমরা যদি কেউ অন্য প্রসেসে জানো, অবশ্যই কমেন্টে জানাবে, আমারও শেখা হয়ে যাবে। আমি তোমাদের মতো একজন ছাত্র, আমি অনেক কিছু শিখছি নতুন নতুন। যাই হোক, পরের অঙ্ক দেখো। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ এত 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 এত, স্থির জলে 24 কিমি গতিতে কত? অনুকূল প্রতিকূল দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগ কিভাবে বের করে? স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ কেমন করে বের করে? অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়। স্থির জলে নৌকার বেগ কেমন করে বের করে? অনুকূলের বেগ প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়। আর স্রোতের বেগ কিভাবে বের করে? স্রোতের বেগ অনুকূলের বেগের থেকে প্রতিকূলের বেগ বিয়োগ করে তারপর 2 দিয়ে ভাগ করে দেয়। যাই হোক, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে, অনুকূলের বেগ কত দেওয়া ছিল? 12 যোগ 8, ওর প্রতিকূলের বেগ 8/2, তাহলে 12 8 20/2 মানে 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা। তাহলে 24 কিমি যেতে কত সময় লাগবে? 24 কিমি যেতে, স্থির জলে 24 কিমি যেতে কত সময় লাগবে? সময় সূত্র কি? সময় সমান সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে 24 কিমি পার ঘন্টা। স্থির জলের বেগ কত? স্থির জলের বেগ হলো 10। পয়েন্ট উত্তর আছে, 10-এর জন্য 1 ঘরে 1 দশমিক হয়ে যাবে, 2.4 ঘন্টা। 2.4 ঘন্টা আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? দাঁড়াও 2 মিনিট। দেখো, এক ব্যক্তি এত কিমি পথ 9 ঘন্টা অতিক্রম করে, কিছু পথ এত কিমি যায় কত ব্রজে, মানে হেঁটে কত যায়? মানে একজন ব্যক্তি আছে, টোটাল 61 কিমি পথ 9 ঘন্টায় গেল। 61 কিমি পথ 9 ঘন্টায় গেল। এবার যে 61 কিমি পথ যে গেল, তার মধ্যে কিছু অংশ সে হেঁটে গিয়েছে, কিছু অংশ সে সাইকেলে গিয়েছে, তাই তো। তাহলে 61 কিমির মধ্যে কিছু পথ হেঁটে গিয়েছে, কিছু পথ সাইকেলে গিয়েছে। তোমাকে বের করতে হবে কি হেঁটে কত দূর গিয়েছে। অপশন টেস্ট সব থেকে সহজ উপায়, কিন্তু আমি এটা অপশন টেস্ট করবো না, আমি এটা আগে অন্যভাবে দেখিয়ে দিই। অপশন টেস্ট সব থেকে সহজ উপায়, যাকে আমি এটা অন্যভাবে দেখে দিই। তোমরা মনে রাখবে, যদি আমি বেগের অ্যালিগেশন করি, তবে আমি সময় পাবো, সময়ের অনুপাত পাবো। কি লিখলাম? যদি আমি বেগের অ্যালিগেশন করি, তবে আমি সময়ের অনুপাত পাবো। দেখো, এক পাশে ছিল হেঁটে যাবে, এক পাশে পদব্রজে মানে কি হাঁটা, ওয়াক, এক পাশে সাইকেল, লিখলাম সি। হাঁটার বেগ ছিল 4 কিমি পার ঘন্টা, আর সাইকেলের বেগ ছিল 9 কিমি পার ঘন্টা। এবার টোটালি দেখো, টোটাল গড় কত? 61 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। টোটাল 61 কিমি যেতে 9 ঘন্টার সময় লাগে, তাহলে গড় গতিবেগ কত? গতিবেগের সূত্র কি? দূরত্ব বাই সময়। গতিবেগ সূত্র কি? দূরত্ব
61 সমান 9 ঘন্টা, এটা হলো গড় গতি। হেঁটে গেল 4 কিমি বার ঘন্টা, সাইকেলে গেল 9 কিমি বার ঘন্টা, কিন্তু গড়ে গতিবেগ কত? 61 কিমি পথ 9 ঘন্টায় গেল, মানে 61/9। এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই 9 কে তোলার জন্য আমি সবগুলোকে 9 দিয়ে গুণ করব। এটাকে 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ, এটাকেও 9 দিয়ে গুণ। একে 9 9 কাটলাম, এদিকে দেখো কত হয়, 4 নং 36 আর 61, 36 আর 61 কতর গ্যাপ? এদিকে 4 নং 36, 41 হতে 5 লাগে, 61 25-এর গ্যাপ। এইদিকে 9 81 আর 61 30-এর গ্যাপ। কাটাকাটি যদি করো, কাটাকাটি করলে হবে কত? 6 ঠিক লিখলাম না ভুল লিখলাম, 4 9 4 9 9 দিয়ে কাটলাম, 4 নং 36 আর 61, 36 61, 36 থেকে 5 যোগ করলে হবে 41 আর 20 25-এর গ্যাপ। ঠিক আছে, আর এদিকে 3 তিরিক্ষা 9 9 81 আর 61 30-এর গ্যাপ, 30-এর গ্যাপ 30 লিখলাম, 5 দিয়ে কাটলাম 6, 5 দিয়ে কাটলে হবে 5, 6:5। এটা সময় অনুপাত বেড়ে গেল 6:5, তাই তো? এবার তোমাকে হাঁটা হাঁটা বের করতে হবে, হেঁটে ডাব্লিউ, বাহ, সময় অনুপাত বের করতে হবে। তোমার মোট সময় তোমার কত? তোমার মোট সময় হলো 6 আর 5-এ, ভুল করলাম কি কোনো জায়গায়? হাঁটার বেগ 9, হাঁটার বেগ 4, বাকি অংশ 9 কিমি, 4 আর 9 61/9, 9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গুণ করলাম, 4 নং 36 আর 61 করো, 36 আর 61 25-এর গ্যাপ, 4 নং 36 আর 61, এদিকে 9 নং 81, ভুল করেছিলাম, 81 আর 61, 81 আর 61 20-এর গ্যাপ, 81 আর 61 20-এর গ্যাপ, মানে এটা কত হয়? 5 দিয়ে কাটলে 4:5। তো তোমার সময় অনুপাত বের করলে কত? 9 ঘন্টা। দেখো তোমার মোট সময় কত? তোমার মোট সময় 4:5, মানে 9 ঘন্টা। বইয়ের সময় ছিল কত? 9 ঘন্টা, তাই তো? কিছু করতে হবে না। তোমার মোট সময় কত বেরোলো? 4:5, 9 ঘন্টা। বইয়েরও মোট সময় কত? 9 ঘন্টা। তাহলে হাঁটার সময় কত? হাঁটলো 4 ঘন্টা, আর তোমার সাইকেলে গেলো 5 ঘন্টা। এবার তোমার উত্তরে কি যেতে, হেঁটে কত দূর পথ গিয়েছিল, তাই তো? তাহলে হাঁটার পথ, তাহলে হেঁটে 1 ঘন্টায় যায় 4 কিমি, হাঁটলো কয় ঘন্টা? হাঁটলো 4 ঘন্টা। 1 ঘন্টা যদি 4 কিমি যায়, তাহলে 4 ঘন্টা কত যাবে? হেঁটে কত কিমি পথ গেল? হেঁটে তোমার হাঁটলো হলো কয় ঘন্টা? 4 ঘন্টা। মানে বেগের অ্যালিগেশন করলে সময় পাবে, বেগের অ্যালিগেশন করলে সময় পাবে। 4:5 আমি সময় বের করলাম, 4:5 মোটে 9 ঘন্টা, এই যে মোটেও 4 আর 5 9 ঘন্টা হয়ে গেল, তাই তো? বইও দেওয়া আছে 9 ঘন্টা। তার মানে কত? হাঁটলো 4 ঘন্টা। এবার 1 ঘন্টা হেঁটে যদি সে 4 কিমি যায়, লেখা আছে দাও, হাঁটার গতিবেগ 4 কিমি পার ঘন্টা। এবার 1 ঘন্টা হেঁটে যদি 4 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টা হেঁটে কত যাবে? 4 4 16 কিমি, 4 4 16 কিমি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর, সরি, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, আমরা পড়ে নিয়ে আমি শুরু করে দিলাম। একটা বাগান আছে, 100 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 80 মিটার। বাগানের চারদিকে এত রাস্তা আছে। ভিতরের চারদিকে না বাইরের চারদিকে লেখা নেই, আমি বাইরে ধরে নিলাম। লেখা থাকতে হবে ভিতরের চারদিকে না বাইরের চারদিকে, লেখা নেই, বাইরে ধরে নিলাম। রাস্তা কত করে? 10 মিটার চওড়া। তাহলে রাস্তা 10, মানে এটা 10, এটাও 10, তাই তো? এবার দেখো, এইটুকু টোটাল ছিল 100, এইটুকু 10, এটুকু 10, তাহলে এদিকে 10 বাড়বে, এদিকে 10 বাড়বে, কত হয়ে গেল? 100। এই আমাকে এই দাগটা বের করতে হবে। এই দাগটা কত হবে? এইটুকু দাগ ছিল 100, এদিকে 10 বাড়লো 110, এদিকে আরো 10 বাড়লো 120, দাগটা হয়ে যাবে কত? 120। সীমাবে রাস্তা দেওয়া আছে 10, তো আমাদের এই দাগটা হবে 10, এই দাগটা হবে কত? 10। এবার এইটুকু ছিল 80, তো
তোমাকে এই দাগটা বের করতে হবে। তার মানে এদিকে 10 বাড়বে, এদিকে 10 বাড়বে, মানে 10 10 20 বেড়ে কত হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 100, তাই তো। এবার তোমাকে এই গুণটা করতে হবে, এই গুণটা করতে হবে, মানে মোট ক্ষেত্রফল 120 আর 100 গুণ করলে মোট ক্ষেত্রফল পাবে, আর ভিতরের জায়গা ক্ষেত্রফল হবে 100 আর 80 গুণ করলে। সম্পূর্ণ থেকে যদি ভিতরেরটা বাদ দিয়ে দাও তুমি রাস্তাটা পেয়ে যাবে। প্রথমে কত গুণ করতে হবে, 120 গুণ 100, তারপর কত গুণ করতে হবে, ভিতরে দুটো 100 গুণ 80। তো বাইরের সম্পূর্ণ থেকে তুমি যদি ভিতরের টুকু বাদ দিয়ে দাও, মানে তুমি কোনটুকু পাবে, তুমি পাবে হলো রাস্তা। তাহলে এটা গুণ করো, 12 কে 12, 3টা 0, 12,000, এটা 8 কে 8, 3টা 0, 8,000। তাহলে 12,000 থেকে 8,000 বাদ দিয়ে দাও, কত থাকে, রাস্তার ক্ষেত্রফল 4,000। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 7টা সংখ্যার গড় 20, তাই তো। কটা সংখ্যা, 7টা সংখ্যার গড় 20। 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা সংখ্যা আছে যার গড় 20। আচ্ছা, এইটার মধ্যে মধ্যে কোনটা আছে, এই যে 7টা, যদি আমি 7 জনকে এই লম্বা ভাবে একদম দাঁড় করিয়ে দিই, তার মাঝখানে কোনটা পড়বে, মাঝখানে পড়বে মধ্যেরটা, তাই তো। মাঝখানটা কোন পড়বে, এটা পড়বে, তাই তো। এটার সামনেও থাকবে 3 জন, পিছনেও থাকবে 3 জন, তার মাঝখানে এটা পড়বে। গড় মানে কি, গড় মানে তো মাঝখানেরটাই, গড় মানে কি মাঝখানের সংখ্যাকে তো আমরা গড় বলি, তাই তো। তো এই গড়টা দেওয়া আছে কত, ওই মাঝখানেটা দেওয়া আছে 20, 7টি সংখ্যার গড়ে দেওয়া আছে কত, 20। বৃহত্তম সংখ্যা বের করতে হবে, তাহলে সামনেটা কত ছিল, সামনেটা একটু কম ছিল, 19, 18, 17, পিছনে কত ছিল, 21, 22, 23, বুঝতে পারলে। গড়ে ছিল 20, পরপর সংখ্যা লেখা ছিল পরপর, তাহলে এটা যদি 20 সামনেটা কত, 19, 18, 17। তোমাকে বের করতে হবে কি বৃহত্তম সংখ্যাটা কত, বৃহত্তম সংখ্যা কত, 12টা, বৃহত্তম সংখ্যা হবে 23। অপশন এই আমাদের সঠিক উত্তর। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, 18 বাদ দিলে স্থান পরিবর্তন করে। এই টাইপের অঙ্ক কোনো সময় তোমরা এক্স ধরতে যাবে না, অপশন টেস্ট করবে, খুব সহজে হয়ে যাবে। অঙ্কদের যোগফল 8, দেখো 3 আর 5 যোগ করলে 8 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়, 4 4 যোগ করলে 8 হয়, 5 3 যোগ করলে 8 হয়, সবগুলো যোগ করলে 8 হয়, তার জন্য এটা আমার দেখে লাভ নেই। কি লেখা আছে, আমি এটাই আমাকে করতে হবে, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে স্থান পরিবর্তন করবে, তাই তো। একটা অপশন ধরো 35 ধরো, 35 থেকে যদি 18 বাদ দাও, 35 থেকে যদি তুমি 18 বাদ দাও, কত হবে, 15 থেকে 8 বাদ দাও, 7, 17 হবে। ওই 35 কি উল্টে গেল, উল্টে গেল কি, স্থান বিনিময় মানে কি, এককের ঘরের অঙ্ক দশকের জায়গায় আসবে, দশকের ঘরের অঙ্ক এককের জায়গায় আসবে। যদি 35 থেকে 18 বাদ দেওয়া হবে 17, তাহলে উল্টে গেল কি, মানে 3 5 জায়গায় কি 5 3 হয়ে গেল, না এটা হয়নি, তার মানে এটা হবে না, হবে না, হবে না। 62 ধরো, 62 থেকে তুমি যদি 18 বাদ দাও, কত হবে, বিয়োগ করলে হবে 4 44, 2 হাতে 1, হ্যাঁ 44। এটা তো 6 2 ছিল, 4 4 উল্টিল না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাই তো, এটাও হবে না। 44 ধরো, 44 থেকে তুমি যদি মনে করো 18 বাদ দাও, এটা তো হবেই না, বিয়োগ করলে কত হবে, 20, 6 2 26, 6 এটা 4 হাতের 1, 2 1 3 4, 26, উল্টেল না, এটাও হবে না। এবার 53 থেকে তুমি 18 বাদ দাও, 13 থেকে 5 গেলে 8 গেলে 5 হাতের 1, 2 2 3, 35। এ দেখো 3 5 3 ছিল, 3 5 উল্টে গেল না, ছিল 5 3 হয়ে গেল 3 5, 5 3 3 5, তাই তো 5 উল্টে গেল কা, তাহলে কোনটা অপশন হবে, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে তোমরা, যে সংখ্যা, মানে দুটো সংখ্যা যে অঙ্ক যে ছিল 5 আর 3 যোগ করে হতে হবে 8, 8 হলো। আবার এর থেকে তুমি যদি 18 বাদ দাও, তবে সংখ্যার স্থান বিনিময় করে, মানে 53 থেকে তুমি যদি 18 বাদ দাও, তাহলে হয়ে গেল 35, আগে ছিল 5 3, হয়ে গেল 3 5, স্থান বিনিময় করলে উল্টে গেল, হয়ে গেল শেষ। তারপরে নেক্সট, এ এর 90%, বি এর 30%, এটা দিয়ে পার্সেন্ট কাটলাম, এটা দিয়ে 30 দিয়ে কাটো 1, এটা হলো 3, তাহলে এ বাই বি সমান সমান 1 আর 3, এ যদি হয় 1, বি হবে 3, হয়ে গেল এটুকু। দেখো লেখা আছে কি, বি এর 2%, বি এর 2x% পরে হিসাব, বি এ এর, বি এ এর, বি এ এর এত %। এবার দেখো বি
এ এর কত পার্সেন্ট আগে আমি বের করবো, বি এ এর কত পার্সেন্ট সেটা আমি বের করবো আগে। তাহলে বি প্রথমে কি লেখা আছে, বি প্রথমে যা লেখা আছে এটা উপরে বসবে, প্রথমে কোনটা আছে বি, বি কত 3, এ এর যার সঙ্গে এর আছে সেটা নিচে বসবে, বি এ এর বি হবে কত, বি হবে 3, 3 উপরে লিখলাম, বি এ এর যার সঙ্গে এর আছে সেটা নিচে বসবে, কোনটা আছে দেখো আমি লিখে নেই, বি এ এর কত পার্সেন্ট, এই যে বি উপরে বসলো, এ এর যার সঙ্গে লেখা আছে নিচে বসবে, বি এ এর কত পার্সেন্ট হয়ে গেল, সমান সমান বি আছে কত, বি এর মান বের করলাম আমি 3, এর মান 1 গুণ 100% কত হয় 300%, 300 দেখে কিন্তু উত্তর দিয়ে দিও না, এটা কিন্তু উত্তর না। তাহলে বি এর কত পার্সেন্ট, বি এর 300%, বি এর কত পার্সেন্ট হলো, বি এর হলো 300%। আবার বইয়ে লেখা ছিল বি এর 2x%, তাহলে বইয়ে লেখা আছে বি এর 2x%, আমি বের করলাম বি এর 300%, তাই তো বইয়ে লেখা আছে বি এর 2x%, আবার আমি বের করলাম কি বি এর 300%, তার মানে কি 2x মানে 300, এবার 2x মানে যদি 300 হয়, দুটো x মানে যদি 300 হয় তাহলে x মানে কত হবে 150, তাই তো দুটো x মানে যদি 300 হয় তবে একটা x কত হবে, একটা x হবে 150, তাহলে অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি 150, উত্তর কিন্তু 300 হবে না, তোমাদের মতো অনেকে 300 করবে কিন্তু 300 হবে না, যাই হোক অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ এত 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 হলে x কত, দেখো তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, তো তিনটি কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে কত 3x ডিগ্রি, আরেকটা দেওয়া আছে কত 2x প্লাস ডিগ্রি ডিগ্রিগুলি মারি 2x প্লাস 7 ডিগ্রি, আরেকটা দেওয়া আছে কত 4x মাইনাস 11 ডিগ্রি, তাই তো তিনটা কোণ দেওয়া আছে, তুমি জানো তিনটা কোণের সমষ্টি মানে তিনটা কোণের যোগফল সবসময় কত হবে 180 ডিগ্রি, তিনটা মিলে 180 হবে, বুঝতে পারলে প্রথম কোণ দ্বিতীয় কোণ তৃতীয় কোণ তিনটা মিলে 180 হবে, যোগ বিয়োগ করো শুধু 3টা x আর 2টা x কয়টা 5টা x আর 4টা x কয়টা x হলো 9টা x, আর এটাকে 7 এদিকে 7 থেকে 11 বাদ দাও, প্লাস 7 মাইনাস 11, 7 টাকা লাভ 11 টাকা লস, তার মানে কি 4 টাকা লস, 60 টাকা লাভ হলো, লাভ ছিল মনে করো 11 টাকা লস হয়ে গেল, মানে আরো 4 টাকা লস হলো, মাইনাস 4 সমান সমান 180, कैसे हुआ একটু ভুলে গেছিলাম দাঁড়াও, -7 ছিল, 60 টাকা লস আর 11 টাকা লস, তার মানে কি 18 টাকা লস, তাই তো এবার 9x সমান সমান -18 এর পাশে +18 হয়ে যাবে 198, তাহলে x সমান সমান 198/9, 9 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করে কত আসবে 9 2 কোনো 18, 1 8 9 2 18 22, তাহলে x এর ভ্যালু আসবে কত 22 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে তোমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। গড়বেগের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, যখন একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি ঘন্টা বেগে যান এবং 30 কিমি ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড়বেগ কত ছিল, দেখো তোমরা যে গড়বেগের সূত্র জানো 2xy/x + y, এটা কখন জানো, যদি দূরত্ব সমান হয়, যদি দূরত্ব দুটি সেম হয়, যখন যখন দূরত্ব দুটি সেম হবে তখন এই সূত্র হবে 2xy/x + y, তাছাড়া কিন্তু এই সূত্র হবে না। যেমন লেখা আছে একজন আরোহী এ থেকে বি স্থানে গেল, মানে তুমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় কোনো কাজে গেলে তারপরে আবার সেই জায়গা থেকে আগের জায়গায় ফিরে আসে, তার মানে কি তুমি যাওয়ার সময় যত দূরত্ব গেলে আসার সময় তত দূরত্ব তো আসবে, মনে করো তুমি তোমার বাড়ি থেকে তোমার কোনো একটা আত্মীয় বাড়ি গেলে যাওয়ার সময়, এবং আসার সময় আবার সেম আত্মীয় বাড়ি থেকে তোমার নিজের বাড়ি আসলে, তাই তো তার মানে কি যাওয়ার সময় তুমি যত দূরত্ব গেলে আসার সময় অত দূরত্বই আসলে, তার মানে কি দূরত্ব সেম, দুইটা দূরত্বই সেম, যখন দুইটা দূরত্বই সেম হবে তখন গড়বেগের সূত্র হবে 2xy/x + y, x আর y কি এগুলো বেগ, তাহলে 2 গুণ x কত, x হলো 20, y কত, y হলো 30, নিচে কি নিচে x + y, x + y মানে কত 20 + 30 মানে 50, 0 0 কাটলাম, 5 দিয়ে 30 কাটো 6 গুণ করো 2 2 কোনো 4 4 6 24, সময়টি আমাদের সঠিক উত্তর 24 কিমি/ঘন্টা। আজকে শেষ অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, 1:2:3 হলে তাদের গসাগু দেওয়া আছে। আচ্ছা
অনুপাতকে অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। কি বললাম? যে কোনো অনুপাতকে তুমি যদি গসাগু দিয়ে গুণ করো তবে তোমরা সংখ্যা পাবে, তাই তো? অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে কি হবে? সংখ্যা হবে। গুণ তোমাকে গুণ করতে হবে গসাগু দিয়ে। গসাগু কত? গুণ 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 12 কে 12, এটা 12 দোকানে 24, 3 12 36। তাহলে একটা সংখ্যা 12, একটা সংখ্যা 24, একটা সংখ্যা 36। অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। অনুপাত ছিল 1 2 3, সংখ্যা ছিল কত? গসাগু ছিল কত? 12। তো অনুপাতকে 12 দিয়ে গুণ করলাম, সংখ্যা পেয়ে গেলাম 12 24 36। তোমাকে বের করতে হবে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যা কত বের করলাম? 36। বৃহত্তম সংখ্যা কত? 36। অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। চলো আজকে এই অবধি 30টা অঙ্ক হয়ে গেল। যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো। আর তার থেকেও বেশি যেটা জানানো যে কি টাইপের অঙ্ক করালে তোমাদের ভালো হয়, প্র্যাকটিস সেট করাবো না একটু হাই লেভেলের অঙ্ক করাবো, না বীজগণিত করাবো, না পরিমিতি করাবো, না সুবিদ্যাস করাবো, যেটা বলবে সেটা করাবো, অবশ্যই করাবো। কিন্তু তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে কি করালে তোমাদের ভালো হয়। বাকি সবাই, বাকি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে আরও নতুন ধরনের অঙ্কের নতুন নিয়ম জানার জন্য। বাকি অবশ্যই লাইক করে দিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে। ধন্যবাদ।